This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাস্তা থেকে আকাশ, যেখানে তৃণমূলকে বা তৃণমূলের কোনো জনপ্রতিনিধিকে দেখা হচ্ছে বা দেখতে পাওয়া যাচ্ছে, সেখানেই চোর চোর স্লোগান শুনছেন তারা। এরকমই একটা ভিডিও মৌহা মৈত্র পোস্ট করেছেন তার এক্স হ্যান্ডেলে। আপনাদের প্রথমে শোনাবো এই ভিডিওতে ঠিক কি আছে আর মৌহা মৈত্র কি বলেছেন সেই বিষয়ে আপনাদের জানাবো। দেখুন। তৃণমূলের সব চোর, চোর চোর তৃণমূলের সব চোর। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কৃষি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চোর, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চোর চোর চোর, টিএমসি চোর। আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন এই নিয়ে। মৌহা মৈত্র এই ভিডিওটা পোস্ট করেছেন, তার দুখানা পোস্ট আমরা দেখলাম এক্স হ্যান্ডেলে। ঠিক কি লিখেছেন তিনি, কি বলছেন? দেখো, মৌহা মৈত্রর বক্তব্য যে তিনি ইন্ডিগোর ফ্লাইটে কলকাতা থেকে দিল্লি ট্রাভেল করছিলেন এবং তিনি পার্লামেন্টের যে স্ট্যান্ডিং কমিটি আছে সেই স্ট্যান্ডিং কমিটির মিটিং অ্যাটেন্ড করার জন্য তিনি দিল্লি যাচ্ছিলেন। তিনি ফ্লাইটে ওঠা মাত্রই তাকে দেখে এই ধরনের স্লোগান দেওয়া হয়। মৌহা মৈত্রর অভিযোগ যে এই ধরনের স্লোগান দেওয়া, কোনো একজন যাত্রীর বিরুদ্ধে স্লোগান দেওয়া কার্যত তাকে থ্রেট করা শামিল এবং তার সিকিউরিটি থ্রেট বলে তিনি দাবি করেছেন। এবং এই ভিডিও পোস্ট করে তিনি ইন্ডিগো সংস্থা এবং তার পাশাপাশি সিভিল এভিয়েশন মিনিস্টার রামমোহন নাইডু তাদের কাছে আবেদন জানিয়েছেন যে এটা কার্যত একজন প্যাসেঞ্জারের সিকিউরিটি থ্রেট। যখন তাকে লক্ষ্য করে এই ধরনের আপত্তিকর মন্তব্য করা হচ্ছে, স্বাভাবিকভাবেই এক্ষেত্রে সিভিল এভিয়েশন মিনিস্ট্রি যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু এখনো পর্যন্ত আমরা সিভিল এভিয়েশন মিনিস্ট্রি বা বিমান সংস্থার তরফে কোনো পাল্টা প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাইনি। ধন্যবাদ জ্যোতির্ময়। আর ভর সন্ধ্যেবেলা বড় খবর ব্রেক করছি আমরা। একেবারে সাংবিধানিক নিয়ম মেনেই বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল আর.এন. রবি। এই মুহূর্তের বড় খবর, ক্ষমতালোভী মমতা হেরেও চেয়ার ছাড়েননি। একেবারে সাংবিধানিক ক্ষমতা মেনেই, নিয়ম মেনেই বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল আর.এন. রবি। নতুন সরকারের শপথ নেওয়া পর্যন্ত রাজ্যের দায়িত্ব এখন রাজ্যপালের। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। নিয়ম মেনে বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল আর.এন. রবি। নতুন সরকারের শপথ নেওয়া পর্যন্ত রাজ্যের দায়িত্ব এখন রাজ্যপালের। 9 তারিখ সকাল 10টায় নতুন সরকার শপথ নেবে, তার আগে পর্যন্ত রাজ্যের দায়িত্ব রাজ্যপালের। এই মুহূর্তের বড় খবর, একেবারে নিয়ম মেনে বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল আর.এন. রবি। দীক্ষার কাছ থেকে জানবো। দীক্ষা, গোটা বিষয়টা একটু বলো, সংবিধানের কোন বিধি মেনে ভাঙা হয়েছে গোটা বিষয়টা? দেখো আজ মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু ইস্তফা দেবেন না বলেই দিয়েছিলেন, এবং আজকে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের শেষ দিন ছিল, গতকালই সেখানেও যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে গিয়ে ইস্তফা দেননি, সেই ক্ষেত্রে মুখ্য সচিব একটি নোটিফিকেশন জারি করেছেন 6 তারিখে। সেখানে সংবিধানের 174 যে অনুচ্ছেদ রয়েছে তার যে সাব ক্লজ রয়েছে, অর্থাৎ যে ধারা রয়েছে 2, তার সাব ক্লজ হচ্ছে অনুচ্ছেদের বি ধারা অনুযায়ী রাজ্যপাল রবীন্দ্রনাথ রবি এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার ছিল, অর্থাৎ যে ক্যাবিনেট ছিল, সেটাকে ভেঙে দিলেন। এবং তার ফলে যেটা হবে যে পরশুদিন অর্থাৎ আগামীকাল নতুন সরকার যে শপথ গ্রহণ করতে পারবেন, সেটি সেই শপথ গ্রহণটা করতে পারবেন, কারণ মুখ্যমন্ত্রী যেহেতু দেননি। এবং সেখানে বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল। এটাই নতুন সরকারের গঠনের পথে যাবে পশ্চিমবঙ্গ। এবং যে কথাটা স্পষ্ট, ভারতীয় সংবিধানের 174 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর দফার উপদফা হচ্ছে বি, সেই অনুযায়ী
ক্ষমতা প্রয়োগ করে পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দেওয়া তিনি নির্দেশ দিয়েছেন এবং এই অনুযায়ী মুখ্য সচিব এই নোটিফিকেশন জারি করেছেন 6 তারিখ। ধন্যবাদ দীক্ষা। শুরুতে যে কথা বলছিল, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদত্যাগ করেননি, তাই সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করেই বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল আর.এন. রবি। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে এই পদত্যাগ না করা প্রসঙ্গে ঠিক কি বলেছিলেন সাংবাদিক বৈঠকে? আমরা কিন্তু হারিনি, আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। আমি আগেই আপনাদের বলেছিলাম যে ওরা কিন্তু প্রথমে বিজেপি এরিয়া দিয়ে শুরু করবে এবং ইলেকশনে কাউন্টিং হয় 14 থেকে 18 রাউন্ড। প্রথম 2-3টে রাউন্ড ওরা কিন্তু কাউন্টিং করবে, প্ল্যান করে বিজেপি ওখান থেকে, যাতে ছেলেপেলেদের মোরাল ভেঙে যায়, বিজেপি গুন্ডামি করতে সাহস পায়। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন, যিনি ব্ল্যাক হিস্ট্রি তৈরি করেছেন ইন্ডিয়ান ডেমোক্রেসিতে। अभी इतना अच्छा लड़े, उससे आप हारे नहीं है। नहीं, आप हारे नहीं है, आप हारे नहीं है। রবীন্দ্র জয়ন্তীর দিন অর্থাৎ শনিবার ব্রিগেডের নতুন বিজেপি সরকার শপথ গ্রহণ করবে, আর তার আগে ব্রিগেডের প্রস্তুতিটা আমরা একবার খতিয়ে দেখব। আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন আমার সঙ্গে, আমি সরাসরি চলে যাবো একবার সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, জনতাকে সাক্ষী রেখে পথ চলা শুরু করবে ডাবল ইঞ্জিন সরকার। শনিবার ব্রিগেডের এই সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। তার আগে প্রস্তুতি কেমন দেখছো সুপ্রিয়? তুমি যেমনটা বললে, একেবারেই 25শে বৈশাখ শনিবার সকাল 10টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেখানে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং সেক্ষেত্রে এখনও পর্যন্ত যেটা নির্ধারিত সময়সূচি রয়েছে সকাল 10টা থেকে সেই অনুষ্ঠান শুরু হবে। আর ব্রিগেডের যে সেই প্রস্তুতি পর্ব আমরা এখান থেকে কতটা দেখাতে পারবো জানি না, কারণ যেখানে একেবারে মঞ্চ তৈরির কাজ চলছে সেই জায়গার কাছাকাছি এই মুহূর্তে যাওয়ার আমাদের অনুমতি দেওয়া হচ্ছে না, শুধুমাত্র নিরাপত্তার কারণে। দূর থেকেই আমরা দেখানোর চেষ্টা করছি। তার মাঝে এমনিতেই রাতের অন্ধকার নেমে এসছে। বিভিন্ন যাদের উপরে দায়িত্ব রয়েছে, পিডব্লিউডি থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন বিভাগের যাদের উপরে দায়িত্ব রয়েছে, তারা কিন্তু গোটা বিষয়ের উপরে নজর রাখছেন। এবং কিছু সময় আগেই আমরা যেটা দেখলাম, একেবারে কলকাতার পুলিশ কমিশনার তিনি নিজে সশরীরে এসে নিরাপত্তা ব্যবস্থা কিভাবে সাজানো হবে সেই বিষয়টা ইতিমধ্যেই তিনি ঘুরিয়ে দেখেছেন। এবং আমরা যেটা জানতে পারছি, শুধুমাত্র প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নয়, তা বাদে অন্যান্য যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যের যারা মুখ্যমন্ত্রীরা রয়েছেন তারাও উপস্থিত থাকতে পারেন। এমনকি এ রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের যারা প্রতিষ্ঠিত বা বিশিষ্টরা রয়েছেন তাদেরকেও কিন্তু আমন্ত্রণ জানানো হবে। একেবারে সেই কারণে একেবারে মূল যে মঞ্চ, সেই মঞ্চের দুপাশে আরও দুটি মঞ্চ তৈরি হবে এমনটাও জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি সামনের দিকে প্রথমে ভিভিআইপিরা থাকবে, তার পরবর্তীতে যারা দর্শকরা রয়েছে, একেবারে সাধারণ মানুষ, তারাও কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠান চাক্ষুষ করতে পারবে। তার জন্য তাদের উপস্থিতির জন্য ভিন্ন গেট করা হবে, সেই গেট দিয়ে তারা মাঠে এসে প্রবেশ করবেন। তবে একটা বিষয় যেটা না বললে নয়, একটা পূর্বাভাস রয়েছে কিন্তু ঝড় বৃষ্টি বা বৃষ্টির একটা সম্ভাবনার কথা মাথায় রেখেই কিন্তু যাবতীয় এই গোটা মাঠ যেখানে মূল মঞ্চ তৈরি করা হচ্ছে বা যেখানে দর্শকদের বসার ব্যবস্থা করা হবে বা ভিভিআইপিরা যারা আসবেন তারা যেখানে বসবেন, সেই সমস্ত জায়গাতে যাতে কাদা জলের কোনো পরিস্থিতি তৈরি না হয় তার জন্য কিন্তু যাবতীয় বন্দোবস্ত ইতিমধ্যেই মাথায় রেখে। সুপ্রিয়, আপাতত তোমাকে ধন্যবাদ। ব্যবস্থা মোটামুটি আশা করি ভালোই হবে। পশ্চিমবঙ্গের প্রথম বাঙালির সরকার, জনতার সরকার, পশ্চিমবঙ্গবাসীর সরকার। বিজেপির বিধায়করা নিশ্চয়ই এই সরকার চালাবেন, কিন্তু বাকি ক্ষেত্রে তো এটা মানুষের সরকার পশ্চিমবঙ্গ। খুবই টাইট সিকিউরিটি হবে আশা করা যায়, কেননা পুরো সারা ভারতের পাওয়ার সেন্টার এখানে সেদিনের জন্য আসছে। পশ্চিমবাংলার যারা ডিগনিটারিজ, যারা তাদের ক্ষেত্রে সুপ্রতিষ্ঠা লাভ করেছেন, স্বনামধন্য, এবং যারা বিভিন্ন সময়ে এই পালাবদলের জন্য ছিলেন, তাদের জীবন উৎসর্গ করেছেন, তারা সবাই আসবেন বলে জানিয়েছেন, সবাই থাকবেন। 25শে বৈশাখ শনিবার সকাল 10টায় অনুষ্ঠিত হতে চলেছে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, আর তার আয়োজন করা হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আর তার জন্য একেবারে চূড়ান্ত পর্বের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৈরি করা হচ্ছে হ্যাঙ্গার, যেখানে মূল অনুষ্ঠানের কাজ হবে। এবং সেক্ষেত্রে এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পারছি বিজেপির তরফ থেকে সূত্র মারফত, যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানকার যারা মুখ্যমন্ত্রীরা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত থাকতে পারেন। এমনকি এই রাজ্যেরও বিভিন্ন ক্ষেত্রের যারা বিশিষ্ট ব্যক্তিরা রয়েছে তাদেরকেও আমন্ত্রণ জানানো হবে। এমনকি সাধারণ মানুষ
তারাও এই শপথ গ্রহণ অনুষ্ঠান চাক্ষুষ করতে পারবেন। তার জন্য যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের গোটা মাঠ জুড়ে, যেটা এখনও পর্যন্ত প্রাথমিকভাবে আমরা জানতে পারছি যে মূল অনুষ্ঠান যে হ্যাঙ্গারে হবে তার পাশে আরও 1 থেকে 2টি হ্যাঙ্গার থাকবে। বসার জন্য যে চেয়ারের বন্দোবস্ত সেগুলোও ইতিমধ্যে শুরু হয়েছে। চারিদিকে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একেবারে যে রেড রোড বা তার পাশের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের পাশের যে রাস্তা, সেই রাস্তার চারদিক দিয়ে কিন্তু বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে দেওয়া হচ্ছে, কারণ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আরও এমন বিশিষ্টদের উপস্থিতি থাকবে। সেই জায়গা থেকে নিরাপত্তা যাতে কোনো রকম কোনো খামতি না থাকে তার জন্য কিন্তু বিশেষভাবে প্রশাসনের তরফ থেকেও নজর রাখা হচ্ছে। এমনকি আমরা যেটা জানতে পারছি সব মিলিয়ে প্রায় 4000 পুলিশ মোতায়েন করা হবে, থাকবে কুইক রেসপন্স টিম, এমনকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও তারাও কিন্তু নিরাপত্তার কাজে তাদেরকেও নিয়োগ করা হবে, এমনটাও আমরা জানতে পারছি। তার পাশাপাশি এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে মাঝে রেখে আশপাশে যে সমস্ত বহুতল রয়েছে সেখান থেকেও কিন্তু নজরদারি চালানো হবে। ক্যামেরায় অরিতের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। সিকিউরিটিটা আমরা প্ল্যানিং এখন বলতে পারছি না, ইট হ্যাজ নট বিন ফাইনালাইজড। কাকে? আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট দেখছি। না, ওটা আমি বলবো, এখনো ফাইনালাইজ হয়নি। এখানে ইনসাইড তো স্টেট পুলিশ থাকবে, বাইরে কিছু কিছু জায়গাতে থাকবে যেখানে এরকম স্ট্র্যাটেজিক আছে জায়গা যেখান থেকে লোক আসবে, ওই সব জায়গাতে এখনো প্ল্যান হয়নি। শনিবার নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ, আর আজই অমিত শাহ তিনি চলে আসছেন। কাল আবার পরিষদীয় দলের বৈঠক রয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী কে হবেন সেটা বেছে নেওয়া হবে। তো এই নিয়েই আমরা কথা বলবো। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন ফোনে। প্রদীপ্ত, একটু জানতে চাইবো, আজকেই অমিত শাহ চলে আসছেন, কাল পরিষদীয় দলের বৈঠক রয়েছে, মুখ্যমন্ত্রী কে হবেন সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। তো ঠিক কি কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, অমিত শাহের সূচিতে বারংবার বদল করা হচ্ছে এবং তার আসার কথা ছিল আগামীকাল, তার সেই সূচিতে বদল হয়েছে। আজকে রাতেই তিনি কলকাতাতে আসবেন এবং তারপর যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে তাতে আগামীকাল সকালে তিনি আবার বিহার যাবেন, বিহার থেকে এই রাজ্যে ফিরবেন এবং তারপর বেলা 3টে নাগাদ বিজেপির বিধায়ক দলের সঙ্গে তিনি বৈঠকে বসবেন। পরিষদীয় দলনেতা সেখান থেকে বাছাই হবে এবং সেই পরিষদীয় দলনেতাই কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন, এমনটাই জানা যাচ্ছে। এখন দেখার বিষয় যে আগামীকাল অমিত শাহের যে বিধায়ক দলের সঙ্গে তার বৈঠক রয়েছে এই রাজ্যের, সেখানের যে বৈঠক, সেই বৈঠকে তিনি মন্ত্রিসভা নিয়েও আলোচনা করেন কিনা, তার কারণ মন্ত্রীদেরও মধ্যে বেশ কয়েকজন যারা পরিষ্কার হতে পারে। ধন্যবাদ প্রদীপ্ত। আর এদিকে ক্ষমতা চলে যেতেই অভিষেককে নিশানা আরেক প্রাক্তন বিধায়কের। আইপ্যাকের উপর অত্যাধিক নির্ভরতায় দলকে ডুবিয়েছে দাবি এন্টালির প্রাক্তন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা। শোনাই আপনাদের। বিপুল ভরাডুবি হওয়ার কোনো কারণ ছিল না, যুক্তিও ছিল না, কারণ আমরা আমাদের সিটগুলো দেখলাম তো, পাবলিক আমাদের তো ভোট দিল। যদি 74টা স্ট্যান্ডিং MLA-কে নমিনেশন থেকে বাদ দেয় তাতে কী রিয়াকশন হয়? যারা বঞ্চিত হলো তারা নিশ্চয় মন দিয়ে দলের ক্যান্ডিডেট কাজ করবে না, সবকটা জায়গায় হারতে হলো কেন? এই পরিস্থিতির মধ্যে কার বুদ্ধিতে গেল, এটাই এখন আমার মনে চিন্তা জাগছে। এরা কি দলের ভালো চেয়ে করেছিল না দলকে ড্যামেজ করার জন্য এই কাজটা করেছিল? এটা আমার মনে হচ্ছে ভাই, আমার খুব ভালো লাগছে না। মমতা বন্দ্যোপাধ্যায় এত পরিশ্রম করে একটা দল তৈরি করার পর এইভাবে আমরা রাজ্যের মানুষের কাছে তাদের হৃদয়ে স্থান করতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই তো রাজ্যের মানুষ। সেইখানে আমাদের এই বিপর্যয় আশাতেই হয়েছে, ভাবতে পারিনি এইরকম রেজাল্ট হবে। আইপ্যাকের কথা আমাদের দল চলবে কেন? আমাদের দল তো কর্মীদের সাথে আলোচনা করে কে কোথায় ক্যান্ডিডেট এইগুলো ঠিক করতেই পারতো। আইপ্যাক সিদ্ধান্ত না, সেইভাবে আমরা বাদ দিয়ে দিলাম এতগুলো ক্যান্ডিডেটকে। আইপ্যাক আমাদের দলের পক্ষে কাজ করেছে কিনা এখন আমার ডাউট, এই প্রশ্নটা আমার মনে জাগছে। আমাদের দলকে ডোবানোর জন্য এইভাবে সিদ্ধান্ত নিয়েছিল কিনা এটা আমার মনে প্রশ্ন জাগছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আইপ্যাকের কথা এইভাবে করে থাকে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুল করেছে। এটা